আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আমাদের আজকের আলোচনায় আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। অনেক প্রত্যাশিত, অনেক প্রতীক্ষার পর ত্রয়োদশ জাতীয় সংসদ তার প্রথম অধিবেশনে বসল আজকে। একটা তুলনামূলক বিচারে ভালো গ্রহণযোগ্য নির্বাচনের পর একটা নতুন সংসদ, এবং সেই সংসদ যাত্রা শুরু করলো। অনেক প্রত্যাশিত, আকাঙ্ক্ষিত এই কারণে যে বাংলাদেশে এর আগেও সংসদ ছিল, তিনটে সংসদ ছিল, তার মধ্যে অন্তত টানা আমরা যদি বলি তিনটে নির্বাচন, কোনো নির্বাচন ছিল না। সেই বিচারে একটা জনপ্রতিনিধিত্বশীল সংসদ এবং সরকার যাত্রা শুরু করেছে 17ই ফেব্রুয়ারি, সংসদ যাত্রা শুরু করলো 12 মার্চ। এই সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবার কথা স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার এর, কিন্তু যেহেতু স্পিকার এবং ডেপুটি স্পিকারকে পাওয়া যাচ্ছে না, তারা কোথায় আছেন সেটা জানা যায়নি। সেই কারণেই সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির নেতা, সংসদ সদস্য এবং সংসদের সর্বজ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এই অধিবেশনটিতে সভাপতিত্ব করেন, এবং তার সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনেই নতুন স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। নতুন স্পিকার নির্বাচিত হন 7-7বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, এবং সর্বাধিকবার তিনি এই সংসদে সবচেয়ে বেশিবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং এক সময়কার তারকা খ্যাতি সম্পন্ন ফুটবলার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমকে। ডেপুটি স্পিকার হয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। বিএনপির পক্ষ থেকে এই ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দলকে প্রস্তাব করা হয়েছিল, এবং বিএনপির যেটা অঙ্গীকার এক সময় ছিল, কিন্তু জামায়াতে ইসলামী সেই প্রস্তাবে সায় দেয়নি। তাদের বক্তব্য হচ্ছে, তাদের চাওয়া হচ্ছে প্যাকেজ হিসেবে তারা সব কিছু চায়, অর্থাৎ যা তাদের প্রাপ্য সব একসঙ্গে করতে হবে, এবং একসঙ্গে তারা যা চান, যে দাবিগুলো আছে, প্রস্তাবনাগুলো আছে, সেগুলো তাদেরকে দিতে হবে। এর মধ্যে কিছু অবাঞ্ছিত চাওয়াও তাদের আছে, যেমন সম্প্রতি আপনারা পত্রপত্রিকায় দেখেছেন যে জামায়াতের আমিরের যিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তাকে মন্ত্রীর মর্যাদায় দিতে হবে। এ বিষয়ে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি লিখেছেন, এটি নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, আমরা সেটা জানি। যে কথা বলছিলাম, যে স্পিকার ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে, দলের স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করে স্পিকার হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল, আর মন্ত্রী নেই। আজকেই নতুন একজন মন্ত্রীকে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ, বিএনপির টাঙ্গাইল থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান মন্ত্রিসভায় নতুন মন্ত্রী। অনেক জল্পনা কল্পনা ছিল কে মন্ত্রী হবে, কে স্পিকার হবেন, কে ডেপুটি স্পিকার হবেন। সেই জল্পনা কল্পনার একটা অবসান ঘটল এই অধিবেশনে। আমরা সংসদ নেতার বক্তব্য শুনেছি, বিরোধী দলের নেতার বক্তব্য শুনেছি। সংসদে বেশ কিছু কমিটি গঠিত হয়েছে আজকে, বিশেষ অধিকার কমিটি সহ, এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে 133টি অধ্যাদেশ, সেই অধ্যাদেশগুলো এই সংসদ অধিবেশনে, অর্থাৎ অধিবেশনের প্রথম দিনে উত্থাপিত হয়েছে। আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান সেগুলো উত্থাপন করেছেন। ধারণা করা যায় এই 133টির কিছু সংসদ গ্রহণ করবে, কিছু তারা সংশোধন আকারে গ্রহণ করবে, এবং কিছু হয়তো তারা বাতিল করবেন। যথারীতি সংসদের শোক প্রস্তাব গৃহীত হয়েছে। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ
বিভিন্ন সময়ে যেসব সংসদ সদস্যরা এবং গুরুত্বপূর্ণ নেতৃবর্গ প্রাণ দিয়েছেন, প্রাণ হারিয়েছেন, তাদের স্মরণে এবং সেই সঙ্গে জুলাই যোদ্ধাদের জন্য শোক প্রস্তাব গৃহীত হয়েছে। বেগম খালেদা জিয়ার উপরে সংসদে আলোচনা হয়েছে। আলোচনায় বেশ কয়েকজন সংসদ সদস্য অংশ নিয়েছেন। জুলাই যোদ্ধাদের উপরও সংসদে বেশ কিছু আলোচনা হয়েছে, বেশ কিছু সংসদ সদস্য আলোচনায় অংশ নিয়েছেন। এবং ইন্টারেস্টিং যে দিকটা এই সংসদ অধিবেশনে, সেটা হচ্ছে রাষ্ট্রপতির ভাষণ। সংসদে কিছু ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করা গেছে, টেকনিক্যাল, বিশেষ করে স্পিকারের মাইকে অনেক সময় কথা বলা যায়নি, কোনো সংসদ সদস্য অনেক সময় কথা বলতে গিয়ে নিজ মাইকে পাননি। এই কারিগরি ত্রুটিগুলো নিশ্চয়ই সংসদ দ্রুত, যেহেতু অনেকদিন পর সংসদ বসলো এবং একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ গেছে, সেখানে এই কার্যক্রমগুলো নিশ্চয়ই সংসদে, যেহেতু সেই অর্থে কোনো অভিভাবক ছিলেন না, এগুলো আমরা আশা করি যে দ্রুত ঠিকঠাক হবে। এই সংসদে বিএনপিরই 146 জন নতুন সংসদ সদস্য আছেন এবং বিরোধী দল জামাত তাদের প্রায় সবাই, দু একটি ব্যতিক্রম বাদে সবাই নতুন সংসদ সদস্য। এনসিপির তো সবাই নতুন সংসদ সদস্য। সো সংসদের আচরণবিধি আমরা দুটো দলকেই দেখেছি, জামাত বিএনপি, তাদের সদস্যদের কিছু প্রশিক্ষণ দিয়েছেন। দুদিনের প্রশিক্ষণ আসলে সংসদ কার্যক্রমের মতো এরকম একটা বৃহৎ কর্মযজ্ঞে যথেষ্ট নয়। নিশ্চয়ই তারা আরও প্রশিক্ষণ দেবেন বা অন্যান্যরাও এই প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। একজন সংসদ সদস্য এবং তিনি প্রতিমন্ত্রী, তাকে আমি অধিবেশন যখন পর্যবেক্ষণ করছিলাম যে স্পিকার তাকে 6 বার বসতে বলেছেন, থামিয়ে দিতে চেয়েছেন, কিন্তু স্পিকারের কথায় কর্ণপাত না করে তিনি তার বক্তব্য চালিয়ে গেছেন এবং শেষবার তিনি 30 সেকেন্ড সময় নিয়ে তিনি তার কথা শেষ করেছেন। এবং তারপরেই স্পিকার সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন যে কার্যপ্রণালী বিধিটা তারা যেন মনোযোগ দিয়ে পড়েন এবং স্পিকার যখন কাউকে বসতে বলবেন তার আসলে দাঁড়িয়ে থাকবার কোনো সুযোগ নেই, বক্তব্য রাখবার সুযোগ নেই। অনেক সংসদ সদস্যকেই এটা মাথায় রাখতে হবে, কিন্তু তারা যেহেতু প্রথম, তাদের বেনিফিট অফ ডাউট, তাদেরকে সময় দিতে হবে আমাদের, কিন্তু তাদের মাথায় রাখতে হবে যে রাজপথ বা মঞ্চের বক্তৃতা আর সংসদ এক জায়গা নয়। সংসদ নিয়ম মেনে চলে, সংসদ সময় মেনে চলে, এটা তাদেরকে মাথায় রাখতে হবে। এবং যে ইন্টারেস্টিং বিষয়টার কথা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে রাষ্ট্রপতির ভাষণ। অনেকে জল্পনা কল্পনা আমরা দেখেছি, গত কয়েক মাস ধরে তো আমরা রাষ্ট্রপতির পদত্যাগের দাবিও বিভিন্ন মহল থেকে শুনেছি, যদিও সরকারটা যাত্রাই শুরু করেছিল এই রাষ্ট্রপতির অধীনে শপথ নিয়ে, বা এই রাষ্ট্রপতি তাদেরকে আসলে শপথ পাঠ করিয়েছেন। কালকে আমরা দেখলাম এনসিপি নেতা আসিফ মাহমুদ, আজকেই দেখলাম তিনি রাজপথে দাঁড়িয়েছেন নেতাকর্মীদের সহ, যে এই রাষ্ট্রপতির ভাষণ যেন সংসদে না হয় এবং তাকে যেন ভাষণ দিতে না দেওয়া হয় বা তার ভাষণ সমাজের কেউ না থাকেন, এরকম বক্তব্য নেই। কিন্তু আসিফ মাহমুদ হয়তো ভুলে গেছেন, বা এনসিপি নেতাদের মধ্যে যারা, অন্তত নাহিদ ইসলাম যিনি বিরোধী দলীয় চিফ হুইপ, তিনি তো উপদেষ্টা ছিলেন, তারা কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের কাছেই শপথ নিয়েছিলেন উপদেষ্টা হিসেবে, সেটা হয়তো তাদের এখন স্মরণে নেই। আমি মনে করি যে প্রধানমন্ত্রী তারেক রহমান বা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সংসদ নেতা তারেক রহমান পুরো সময়টাতেই অত্যন্ত শান্ত, শিষ্ট, ধীর স্থিরভাবে বুদ্ধিমত্তার সঙ্গে তার রাজনীতিটা তিনি করছেন এবং সংবিধান যে অবস্থায় আছে সেটা মেনে চলবার তিনি চেষ্টা করছেন এবং মানতে অন্যদেরকে উৎসাহিত করছেন। এবং তার এই ধীর স্থির রাজনীতি তাকে একটা বড় মাইলেজও দিয়েছে, যে নির্বাচনটিতে একটা অনিশ্চয়তার মধ্যে একটা নির্বাচনে ভালো ফলাফল করে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন। তো এই রাষ্ট্রপতির অধীনে রাষ্ট্রপতিকে ভাষণ দিতে দেয়া হবে না, রাষ্ট্রপতির অধীনে তিনি তার সরকার শপথ নিয়েছেন, তাকে সম্মান জানিয়েছেন, যেটা রাষ্ট্রপতি বিভিন্ন সময় স্বীকারও করেছেন বিভিন্ন গণমাধ্যমে, এবং তাকে সংসদে যেটা সংবিধান অনুযায়ী তাকে তার বক্তব্য রাখতে দেওয়ার যে অধিকার বা সুযোগ, সেটা প্রধানমন্ত্রী এবং তার সরকার দিয়েছেন। সেজন্য তিনি অবশ্যই তারা সাধুবাদ পাবেন।
কিন্তু আমরা যেটা দেখলাম যে রাষ্ট্রপতির বক্তৃতার সময় জামায়াতে ইসলামের এবং এনসিপির সদস্যরা নানা রকমের প্ল্যাকার্ড, ছোট ছোট প্ল্যাকার্ড হাতে তাকে ফ্যাসিস্টের দোসর দালাল এগুলো বলে এক ধরনের বিক্ষোভ প্রদর্শন শুরু করেছেন। খুবই আনইউজুয়াল একটা জিনিস দেখলাম আমরা, যে কিছু কিছু স্লোগান আমরা শুনলাম। সংসদে সাধারণত এই ধরনের স্লোগান খুব একটা কাঙ্ক্ষিত নয়। এবং যখন রাষ্ট্রপতি কক্ষে প্রবেশ করলেন, সংসদ কক্ষে, জাতীয় সঙ্গীত যখন বাজতে শুরু করলো, সরকারি দলের সদস্যরা, প্রধানমন্ত্রী সহ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সবাই দাঁড়িয়ে গেলেন, স্পিকার, রাষ্ট্রপতি সবাই দাঁড়ানো। কিন্তু বিরোধী দলের সদস্যদের আমরা দাঁড়াতে অনেকখানি বিলম্ব করতে দেখলাম, দাঁড়াননি। আমরা দেখছিলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদেরকে দাঁড়াবার জন্য অনুরোধ করছেন, বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী। শেষ পর্যন্ত তারা দাঁড়িয়েছেন, তবে খুব উৎসাহের সঙ্গে। জাতীয় সঙ্গীত যখন কোথাও বাজে, গাওয়া হয়, তখন এটা আমরা সম্মান জানাই। অন্য দেশের জাতীয় সঙ্গীত বাজলেও কিন্তু আমরা সম্মান জানিয়ে দাঁড়াই। কিন্তু এখানে আমরা বিরোধী দলের সংসদ সদস্যদের খুব গড়িমসি করতে দেখলাম, দ্বিধান্বিত দেখলাম, উৎসাহ দেখলাম না, দাঁড়িয়েছেন শেষ পর্যন্ত। এবং তারপরে তারা প্রতিবাদ করতে করতে গিয়ে স্পিকারের অনুরোধ তারা রাখেনি, তারা সংসদ কক্ষ থেকে বেরিয়ে গেলেন। রাষ্ট্রপতি যখন বক্তৃতা শুরু করলেন, সেটা তাদের অধিকার, তারা করতেই পারেন, ওয়াকআউট তারা করতেই পারেন, বর্জন তারা করতেই পারেন। এবার আসে যে রাষ্ট্রপতির বক্তৃতায়, আমরা জানি যে রাষ্ট্রপতি যেই হন তাকে আসলে এখন পর্যন্ত বাংলাদেশের সংবিধান অনুযায়ী সরকার যেটা বলে তাকে সেটাই করতে হয়। দু একটি বিষয় মাত্র তার এখতিয়ারের মধ্যে আছে, এর বাইরের সবটাই। এবং জাতীয় সংসদে তার যে বক্তৃতা, সেটাও সরকারের লিখে দেওয়া বক্তৃতাই আসলে কার্যত। সেটা যাই হোক, কিন্তু তিনি তো তার মুখ দিয়ে সেটা উচ্চারণ করেন, তিনি সেটা পাঠ করেন। গুরুত্বটা কিন্তু সেখানেই। রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের কথা বলেছেন, রাষ্ট্রপতি জুলাই আন্দোলনের কথা বলেছেন, বিগত সরকারকে, অর্থাৎ শেখ হাসিনার সরকারকে ফ্যাসিস্ট সরকার হিসেবে অভিহিত করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে অভিহিত করেছেন। তিনি মুক্তিযুদ্ধের এবং মুক্তি সংগ্রামের সকল নেতাদের স্মরণ করেছেন। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেছেন। বিগত সময়ে যখন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখন যে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিএনপিকে ইমার্জিং টাইগার হিসেবে বলা হয়েছে, সেগুলো উচ্চারণ করেছেন। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের যে কর্মসূচি, ফ্যামিলি কার্ড সহ, কৃষক কার্ড সহ, সেগুলোর কথা উল্লেখ করেছেন। এবং দুর্নীতি বিরোধী যে অভিযানের কথা। স্বাভাবিক, সরকারের বক্তব্য তার কথায় প্রতিফলিত হয়েছে। সরকারি দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়ে সেটাকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা খুব হাস্যোজ্জ্বল দেখছিলাম সে সময়। রাষ্ট্রপতিও খুবই স্মার্টলি, হাসি খুশিভাবে তার বক্তব্য দিয়েছেন। আমার বক্তব্যের শেষ জায়গা একটু ভিন্ন রকমের। রাষ্ট্রপতির এই বক্তব্য, রাষ্ট্রপতি আমরা জানি তিনি আওয়ামী লীগ করতেন, তিনি নিজে দাবি করেছেন তিনি মুক্তিযোদ্ধা, এবং তিনি এক সময়ে বিএনপি সম্পর্কে, বিএনপি নেতৃবৃন্দ সম্পর্কে তার বক্তব্য আমরা শুনেছি। শেখ হাসিনা, বঙ্গবন্ধু সম্পর্কে তার বক্তব্য আমরা শুনেছি। কিন্তু রাজনৈতিক বাস্তবতার সংবিধান ভিন্ন কথা বলে, এবং সেটা মেনেই হয়তো তিনি আজকের কাজটা করেছেন। কিন্তু তাকে নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার বক্তব্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে। আজকের এই বক্তব্য শুনলে আমার কাছে মনে হচ্ছে যে একটা নিয়তির নির্মম পরিহাস এবং একটা নির্মম প্রতিশোধ। আওয়ামী লীগ, শেখ হাসিনা বিশেষ করে জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে চাননি, অথচ আমাদের স্মরণ আছে। আজকে হয়তো রাষ্ট্রপতি ক্ষমতাসীনদের লিখে দেয়া বা তাদের চাওয়া বক্তৃতাটা দিয়েছেন, কিন্তু এই বিএনপি
প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আমার স্পষ্ট স্মরণ আছে জাতীয় সংসদে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করেছেন। একই সঙ্গে তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা কে ফজলুল হক, মৌলানা ভাসানী, আব্দুল হামিদ খান ভাসানী, তাদের নাম উচ্চারণ করেছেন। আমাদের স্মরণ আছে আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান টুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন। কিন্তু আজকে তারা সেটা করলেন না বা করতে পারলেন না কেন? আমি তাদের দোষ দিই না, বা তাদের এটা সীমাবদ্ধতা নয়। তাদেরকে ঠেলতে 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 এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেখানে আমি উচ্চারণ করতে চাই না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের প্রধানমন্ত্রী সম্পর্কে কি শব্দমালা উচ্চারণ করেছেন, বেগম জিয়াকে কিভাবে হিউমিলেট করেছেন, এবং বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে তিনি মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে চাননি। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, তারই মনোনীত, তারই নির্বাচিত রাষ্ট্রপতি যে বক্তৃতা আজকে দিলেন, সেই বক্তৃতার সঙ্গে বাংলাদেশের অধিকাংশ মানুষই ভিন্ন মত পোষণ করবে না। এবং আমি শিওর, আমি যখন এই কথা বলছি, আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা আমার বক্তব্য শুনছেন, তাদেরও সিংহভাগ শুভবুদ্ধি সম্পন্ন যারা, তারা একমত হবেন যে আওয়ামী লীগ অস্বাভাবিক রকমের বাড়াবাড়ি করেছে, আর সেই বাড়াবাড়ির পরিণতি তাদেরকে ভোগ করতে হচ্ছে। এবং আজকে যেটুকু তারা পাচ্ছেন সেটুকু আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সরকারের বদান্যতায় তা পাচ্ছেন। এটুকু তারা ডিজার্ভ করেন কি না সেটা তাদের ভেবে দেখতে হবে। এবং যদি কেউ ভুলে যান, মনে করেন যে না, আমি কোনো দলের পক্ষ নিয়ে কথা বলছি না, কারো বিরোধিতাও করছি না, কিন্তু আমি শুধু রাজনৈতিক সংস্কৃতি বদলাবার কথা বলছি। তারা যদি মনে করেন যে না, এটা ঠিক নয়, আমাদের এটা প্রাপ্য ছিল, আমরা ওটা করিনি, দয়া করে দয়া করে তাদের সময়কার 15 বছরের সংসদ অধিবেশনের বক্তব্যগুলো তারা শুনবেন। সেই সময়কার গণমাধ্যমগুলোতে যা ছাপা হয়েছে, যা প্রচার হয়েছে, সেগুলো তারা দেখবার চেষ্টা করবেন। এবং যে কারণেই আমরা আশা করব ওই অভিজ্ঞতা যেটা আমাদের হয়েছে, সেই অভিজ্ঞতার নতুনভাবে, নতুন রূপে বিএনপি এবং তার মিত্ররা যেন জন্ম না দেয়। এবং সেটা হলে কি পরিণত হয়, সেটা তারা অতীত ইতিহাস থেকে, একদম নিকট অতীত থেকে তাদের শিক্ষা আছে। আমরা দেখছি এবং বিশ্বাস করছি যে প্রধানমন্ত্রী ভিন্নভাবে চলবার চেষ্টা করছেন। যে ধরনের প্রধানমন্ত্রী আমরা দেখে অভ্যস্ত, যে ধরনের রাজনৈতিক নেতা দেখে আমরা অভ্যস্ত, নেতাদের মুখে যে ধরনের কথা শুনে আমরা অভ্যস্ত, প্রধানমন্ত্রী সেখান থেকে একেবারেই ভিন্ন পথে হাঁটছেন, ভিন্ন পথে নিয়ে যাবার চেষ্টা করছেন। এবং এটাই বাংলাদেশের তরুণ প্রজন্মের চাওয়া, যে তরুণ প্রজন্ম জুলাই অভ্যুত্থানের মতো একটা অভ্যুত্থান ঘটিয়েছে, এটাই তাদের আকাঙ্ক্ষা। এবং আমরা আশা করি যে এই জায়গায় প্রধানমন্ত্রী কঠোর থাকবেন এবং ধীরে ধীরে তার ভেতরকার যে কষ্ট আছে, রাগ, অনুরাগ, ক্ষোভ, বিরাগ, সেগুলো থেকে তিনি অনেকখানি মুক্ত করেছেন নিজেকে। তারপরও নিশ্চয়ই মানুষ, আমরা প্রত্যেকে কষ্ট, রাগ, ক্ষোভ থাকবে, সে তার থেকেও বেরিয়ে এসে তিনি যেটা ন্যায্য, যিনি যেটা হওয়া উচিত, যার যেটুকু প্রাপ্য, ভুল ত্রুটি সবার হয়, অন্যায় সবার হয়, কিন্তু তারপরও অন্যকে সম্মান দিলে নিজের সম্মান বাড়ে, এটা আমরা সবাই জানি। এবং আমি বিশ্বাস করি যে আমাদের প্রধানমন্ত্রী সেটা মাথায় রাখবেন, তার সরকার সেটা মাথায় রাখবে, তাদের জন্য এবং অবশ্যই দেশের জন্য। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।